সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সকালে চা জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম আজকে আমরা তৃতীয় দিনের ভ্রমণের উদ্দেশ্যে। গত পর্বে আমরা ঘুরে দেখেছি মধুপুরের সাইট সিইং, খান্ডুলি ড্যাম, গিরিডি উর্সি ফলস সহ পরেশনাথ পাহাড়। এই পর্বে আমরা ঘুরে দেখব পাত্রল কালীবাড়ি, দেওঘর, বৈদ্যনাথ ধাম, যেখানে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং একসাথে অবস্থান করছে সতীপীঠ। এরপর আমরা দেখব দেওঘর লাভাস পয়েন্ট, নলাক্ষা মন্দির, ত্রিকুট পাহাড়। সবশেষে আমরা দেখব তপোবন, যেখানে রাবণরাজ দ্বিতীয়বার মহাদেবের দর্শন পাওয়ার জন্য ধ্যান করেছিলেন এবং বীর হনুমান তার তপস্যা ভঙ্গ করেছিলেন। আমি দুলাল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান পাত্রল কালী মন্দির। মধুপুর স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার। স্টেশন থেকে এখানে আসার অটো ভাড়া 20 টাকা, সময় লাগতে পারে 20 মিনিটের মতো। এই মন্দিরে যাবার রাস্তায় পেয়ে যাবেন পুজো দেবার ডালি, দাম 50 টাকা থেকে শুরু। মন্দিরে প্রবেশদ্বারের সামনেই জুতো রেখে ঢুকে পড়লাম মন্দির চত্বরে। বিশাল বড় এরিয়া নিয়ে মন্দির চত্বরটি গঠিত। মন্দিরের চত্বরে রয়েছে আরও 9টি মন্দির। এই মন্দিরটি দেবী কালী মাতার উদ্দেশ্যে নিবেদিত। এটি মধুপুরের প্রাচীনতম এবং পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি। এটি প্রায় 6 থেকে 700 বছর আগে রাজা দিগ্বিজয় সিংহ নির্মাণ করেছিলেন। প্রতি সোমবার থেকে প্রতি রবিবার পর্যন্ত প্রতিদিন এই মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। পূজার অংশ হিসাবে এখানে পশু বলি দেওয়া হয়। এখানে অক্টোবর নভেম্বর মাসে একটি বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়, যেখানে বহু ভক্ত এবং হাজার হাজার তীর্থযাত্রী পূজা এবং মেলা দেখবার জন্য উপস্থিত হন। ঢুকে পড়লাম মন্দিরের গর্ভগৃহে। মাকে দর্শন করলাম। তখনও পূজা অর্চনা চলছিল। মায়ের এই মূর্তিটি কৌষ্টিক পাথরের তৈরি। মাকে দর্শন করে প্রণাম জানালাম। মন্দিরের ভিতরে এক অদ্ভুত ভাইব্রেশন ফিল করলাম। জনশ্রুতি আছে ভক্তি ও নিষ্ঠা ভরে মাকে পুজো করলে এবং মাকে প্রণাম করলে মা সবার মনোকামনা পূরণ করেন। আপনারাও মাকে দর্শন করুন এবং মনোকামনা জানান, মা সবার মনোকামনা পূরণ করবেন। এরপর মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। মেন মায়ের মন্দির, তার পাশে দুর্গা মন্দির, তার পাশে রয়েছে মহাদেবের মন্দির, আর এখানে রয়েছে কৃষ্ণ মন্দির, আর এদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এই আছে রামজিকা মন্দির। তা চলুন, আর এখানে রয়েছে যজ্ঞকুণ্ড। এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম। এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তার দুধারে সৌন্দর্যকে উপভোগ করতে করতে। অপূর্ব সুন্দর, দেখুন ল্যান্ডস্কেপটা, দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে। ঝাড়খণ্ডের রাস্তায় এরকম অনেক জায়গাতেই আপনারা গরু দেখতে পারবেন। এখন দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এর নাম হলো রোশন পাহাড়। কি অপূর্ব সুন্দর লাগছে, দেখুন একবার, অসাধারণ সুন্দর। ওই যে দূরেই দেখা যাচ্ছে ছোট বড় অনেক পাথরের টুকরো। এই জায়গাটাকে বলা হয় লাভাস পয়েন্ট। সময় আপডেট 11:50, আর আমরা এসে পৌঁছলাম লাভাস পয়েন্ট। উফ, কি অপূর্ব সুন্দর এই জায়গাটা, দেখুন এখানকার ল্যান্ডস্কেপটা একবার দেখুন। তবে ছবি তোলার জন্য এই জায়গাটা একদম আদর্শপূর্ণ জায়গা। এই জায়গায় এসে আপনারা ছবি তুলুন এবং কিছুক্ষণ এখানে বসে সময় কাটান, আপনাদের ভীষণই ভালো লাগবে। অসাধারণ সুন্দর একটি জায়গা। আমাদের লাভাস পয়েন্ট দেখা হয়ে গেল, আর নেক্সটে আমরা যাচ্ছি একদম বাবাধাম দেওঘর।
আর এখান থেকে প্রায় ঘন্টাখানিক সময় লাগতে পারে। আর এই লাভাস পয়েন্ট দেখতে গিয়ে লাভাসদেরকে দেখাতে গিয়ে পায়ে লেগে গেল মোচ। আর মানুষ না তো, ভীষণই একটু আনখালে ছিলাম, যার জন্য একটু উঁচু নিচু ছিল, আর বৃষ্টিতে একটু মাটিটা নরম হয়েছিল, যার জন্য কিছু পাটা হঠাৎ করে ডেবে গেছে, মুছ লেগে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম পাটা আমার মুচকে গেছে, কিন্তু বাড়িতে আসার পরে এক্সরে করার পর দেখতে পেলাম যে পা আমার ভেঙেই গেছে। এই ভাঙা পা নিয়েই বাকি এই ভ্রমণটা সম্পন্ন করলাম। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এসে পৌঁছলাম দেওঘরের নৌলক্ষ্যা মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দিরটি, উচ্চতায় 146 ফুট। এই মন্দিরটি গ্রানাইট এবং মার্বেল পাথর দিয়ে তৈরি। কলকাতার পাথুরিয়াঘাটার বাঙালি রাজ পরিবারের সদস্য ছিলেন চারুশীলা দাস্য। তার স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র যতীন্দ্র ঘোষকে অকালে হারানোর পর তিনি শান্তির সন্ধানে চলে আসেন এই দেওঘরে। দেওঘরে থাকাকালীন তিনি বালানন্দ ব্রহ্মচারীর কাছে দীক্ষা লাভ করেন এবং তার পরামর্শে এই নৌলক্ষ্যা মন্দিরটি নির্মাণের সিদ্ধান্ত নেন এবং 1980 সালে মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন। তখনকার সময় 9 লক্ষ টাকা খরচ করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, যার জন্য এই মন্দিরটির নামকরণ করা হয়েছে নৌলক্ষ্যা মন্দির। মন্দিরটি বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের আদলে তৈরি হয়েছে। মন্দিরের প্রবেশদ্বারের পথেই রয়েছে রানী চারুশীলা দাসের একটি ভাস্কর্য এবং মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণ, গোপাল এবং তার গুরুদেব বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি। দেওঘরের নৌলক্ষ্যা মন্দির আমাদের দর্শন করা হয়ে গেল। ভিতরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, আর প্রথমেই রয়েছে যিনি মন্দিরটি তৈরি করেছিলেন চারুশীলা দাস। ভিতরে রয়েছে যে যিনি এই চারুশীলা দাসের যিনি গুরুদেব ছিলেন বালানন্দ ব্রহ্মচারী। আর এই মন্দিরটি কারুকার্য অসাধারণ। তা চলুন আমরা এখন আবার গাড়িতে উঠে যাচ্ছি। এই মন্দিরটি সকাল 7টার থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 2টোর থেকে রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে। নৌলক্ষ্যা মন্দির থেকে দেওঘর বাবাধামের দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার। আমরা মিনিট 10 গাড়ি চলার পর পৌঁছে গেলাম। ঘড়ির সময় বলছে 12:44, আর আমরা পৌঁছে গেছি দেওঘরের সেই বাবাধামের জায়গায়। আর আমাদের যে গাড়ি এখানে দাঁড়ালো, এখান থেকে আর যাবে না, এখান থেকে 500 মিটারের মতো বাকি রয়েছে। বাকি পথটা আমাদেরকে পায়ে হেঁটে পৌঁছতে হবে। আর এই যে জায়গাটার নাম হলো শিবলোক পার্ক। বহুদিনের ইচ্ছা ছিল এই বাবাধামে আসার, বৈদ্যনাথ ধামে আসার, তাই এসে পৌঁছেছি। কিন্তু পায়ে মোচ লাগার জন্য আমার একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, কিন্তু তাও বাবাধামে যখন এসেছি হেঁটেই আমাকে যেতে হবে, হাঁটতেই হবে বাবার নাম করে। তা চলুন, এইখানে গেট করে রেখেছে, একটু এগিয়ে এসে আমরা ডান দিকে এগিয়ে গেলাম বাবাধামে যাওয়ার জন্যে। সামনে এগিয়ে টোটো পাওয়া যায়, তবে এখন টোটো পাওয়া যাচ্ছে না, সব রাস্তা নো এন্ট্রি করে দিয়েছে। তাই 500 মিটারটা এই র্যাংরা পায়ে এখন হাঁটতে হাঁটতে পৌঁছতে হবে। হাঁটতে খুব কষ্ট হচ্ছে। হর হর মহাদেব। মন্দিরে যেতে যেতে বৈদ্যনাথ ধামের গল্পটা জেনে নিই। রাবণরাজ মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্যে কৈলাসে ধ্যান করতে লাগলেন। ধ্যান করার সময় রাবণরাজ মহাদেবকে সন্তুষ্ট করবার জন্যে একে একে 9টি মাতা উৎসর্গ করেন। তাতেও মহাদেব সন্তুষ্ট হলেন না। তখন রাবণরাজ তার শেষ মাতাটি উৎসর্গ করতে উদ্যোগী হলেন। তখন রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব দেখা দিলেন এবং বললেন, তুমি কী বর চাও? রাবণ বললেন, আপনাকে আমার সাথে যেতে হবে, ওখানে আপনাকে স্থাপন করব। এবং তখন মহাদেব তার হাতে শিবলিঙ্গ দিয়ে বললেন, এই শিবলিঙ্গ তোমাকে একেবারে লঙ্কায় নিয়ে যেতে হবে। পথে যেতে যেতে কোথাও আমাকে নামিয়ে রাখতে পারবে না। যেখানে এই শিবলিঙ্গ নামাবে আমি সেইখানেই অধিষ্ঠান করব। এদিকে অন্যান্য দেবতারা তো খুব চিন্তায় পড়ে গেলেন যে রাবণ যদি মহাদেবকে লঙ্কায় নিয়ে যায়
তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর রাবণ অমর হয়ে যাবে। তাহলে উপায়? সব দেবতারা তখন বরুণদেবের শরণাপন্ন হলেন। বরুণদেব তখন রাবণের পেটের মধ্যে গিয়ে রাবণকে প্রাকৃতিক ক্রিয়া করতে বাধ্য করলেন। এদিকে রাবণ তো আর থাকতে পারছে না, কার হাতে এই মহাদেবকে দিয়ে প্রাকৃতিক ক্রিয়া করবেন? গণেশ তখন ছদ্মবেশ ধরে সেইখানে উপস্থিত হলেন। রাবণ তখন গণেশকে বললেন এই শিবলিঙ্গ ধরতে এবং বললেন এই শিবলিঙ্গটি মাটিতে রাখবে না, আমি আসবো তারপরে আমার হাতেই দেবে। রাবণ তখন গেলেন প্রাকৃতিক ক্রিয়া করতে, অর্থাৎ হিসি করতে। রাবণ তো সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত হিসি করতেই থাকে। গণেশ এদিকে মহাদেবকে সেই স্থানে নামিয়ে রেখে ওখান থেকে চলে যান। রাবণ যেখানে হিসি করেছিল সেখানে একটি বিশাল জলাধারের সৃষ্টি হয়েছে, যাকে আমরা এখন বলি শিবগঙ্গা। মন্দিরের পূর্ব দিকের দরজা, এই দিকটা হচ্ছে আপনার শিবগঙ্গা রয়েছে। এখান থেকে 1 কিলোমিটারের মতো প্রায় দূর রয়েছে, যার জন্য আমার পায়ে তো এমনিই চোট লেগেছে, আমি আর শিবগঙ্গার এখানে গেলাম না। তা চলুন আমরা প্রথমে মন্দিরের ভিতরটাই দর্শন করব। পূর্ব গেট। রাবণ তখন এখানে এসে শত চেষ্টা করেও আর এখান থেকে মহাদেবকে তুলতে পারেননি। রাবণ তখন এই স্থানেই রোজ মহাদেবের পুজো করে যেতেন। আর রাবণের 9টি মাথা জুড়ে দিয়ে মহাদেব এখানে বৈদ্যের কাজ করেছিলেন, তাই এই স্থানের নাম হয় বৈদ্যনাথ ধাম। এর জন্য যদি কোনো ভক্ত এখানে রোগব্যাধির জন্য ভক্তিভরে পুজো দিয়ে বাবার কাছে মানত করেন তাহলে সমস্ত রোগব্যাধি ভালো হয়ে যায়। जो आरती है, आरती के लिए मैंने आप क्या कितना लेते हैं? 10 रुपया। 10 रुपया। এই বৈদ্যনাথ ধাম হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, আর একসঙ্গে অবস্থান করছেন 51 সতীপীঠের এক সতীপীঠ। এখানে দেবী সতীর হৃদয় পড়েছিল। 51 পীঠের এক সতীপীঠের মন্দির, মা দুর্গার মন্দির, আর এই হচ্ছে বৈদ্যনাথ ধামের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ মহাদেবের মন্দির। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সত্যি এখানে আসা মানে ভাগ্যের ব্যাপার। मैं यहीं से हूँ, बैजनाथ धाम। मेरा देवघर एयरपोर्ट के बगल में मेरा घर है, तो यहाँ से मैं आज देखने आया हूँ कि कैसा भीड़ है यहाँ का। और आज यहाँ देख के बहुत आनंद हो रहा है कि यहाँ का सिस्टम बहुत अच्छा है, और एग्जिट द्वार से फिर डायरेक्ट इधर जो निकाला जा रहा है वो काफ़ी अच्छा लग रहा है यहाँ का। और आप यहाँ पे आप बारिश का आनंद लेते हुए, मैं बैजनाथ धाम की शरण में हूँ। तो शाम को 7 बजे अगर आप आओगे तो यहाँ पे एक भव्य आरती होता है, बाबा का आरती होता है इस द्वार से। यहाँ से बाबा को डायरेक्ट आरती किया जाता है। आप यहाँ से शाम 7:30 बजे से आरती का आनंद ले सकते हैं। और ये जो डोरी बांध हुआ है ना, देवी माँ का मंदिर और जो बद्रीनाथ धाम का बाबा का मंदिर में है, इसका महत्व क्या है? इसका महत्व वो है, शादीशुदा जो जोड़े होते हैं उनके लिए होता है कि उनका शादी का जो होता है रिलेशन वो अच्छा चले। और बहुत सारे लोग मनोकामना भी मांगते हैं कि अगर मेरा ये काम हो गया या वो हो गया तो मैं वहाँ से क्या बोलते हैं बैजनाथ धाम में मैं रक्षा करूँ, धागा का वो करूँगा। मुझे आप जितना मुझे पता था मैंने आपको बता दिया। थैंक यू। तो आपका शुभ नाम? मेरा नाम राहुल सिंह राजपूत है। थैंक यू। ट्रैवल ब्लॉगर दुलाल तरफ से आपको बहुत बहुत बधाई है। थैंक यू सर। এই যেসব বাবার মধ্যে জল ঢেলেছে, আর লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড়, দেখুন কত ভিড় এখানে চলছে। এখানে লক্ষ লক্ষ ভক্ত বাবার আরতি করছেন এবং মনোকামনা জানাচ্ছেন। আমার এই ভাঙা পা নিয়েই বাবার মন্দির দর্শন করলাম, চারিদিক ঘুরে দেখলাম, এরপরে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। দেওঘরের প্যারা হলো ফেমাস, তাই আমি এখান থেকে প্যারা নিয়ে নিচ্ছি এই দোকান থেকে। দাদা প্যারা কিতনা কিলো হয়? 400 रुपया। তা দেওঘরে আসবো, প্যারা নেবো না তা তো হয় না। বিখ্যাত প্যারা নিয়ে নিলাম 500 গ্রাম, দাম নিল 200 টাকা। ওই দূরেই দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়। দেখুন কি অপূর্ব দৃশ্য, সত্যি অসাধারণ লাগছে। আর উপরে কিন্তু মেঘগুলো খুব সুন্দর খেলা করছে, দেখুন। আমাদের ড্রাইভারদা ত্রিকুট পাহাড়ে যাবার জন্যে শর্টকাট রাস্তা ধরলেন। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি হলো দেওঘর থেকে দুমকা যাওয়ার লাইন।
অসম্ভব। আচ্ছা, আমরা দূরে দেখতে পাচ্ছি ত্রিকুট পাহাড় খুব সুন্দরভাবে উঁকি মারছে মেঘের আড়াল থেকে। আর এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেওঘর থেকে দুমকা যাওয়ার সিঙ্গেল ট্রেন লাইন, ঠিক আছে। এই ট্রেনে করে যখন আপনারা ভ্রমণ করবেন তখনও কিন্তু খুব সুন্দর এই ত্রিকুট পাহাড়টাকে ভ্রমণ করতে পারবেন বা দেখতে পারবেন। বেশ দারুণ লাগছে। এখানে আগে রোপওয়ে ছিল, বাট রোপওয়েটা এখন পুরোপুরি বন্ধ রয়েছে, একটি দুর্ঘটনা ঘটেছিল অনেক আগে। বেশ দারুণ লাগছে। ঘড়ির সময় বলছে 3:27 আর পায়ে তো ভীষণ লেগেছে চোট। পাহাড়ের উপরে তো উঠতে পারবো না। আর এসে আমরা পৌঁছেছি উরি বাবা ত্রিকুট পাহাড়ের একদম নিচে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে এখন। এখানে পরপর 3টে পাহাড় রয়েছে, সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বাবাধামের মন্দির এখানে তো গিয়েছি, তা এখন আর হাঁটতেই পারছি না যে পাহাড়ের উপরে উঠবো, সে পাহাড়ে ওঠার ক্ষমতা কিন্তু নেই, এই জন্য পাহাড়ের উপরে আর উঠতে পারছি না। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দেওঘর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খণ্ডের এই ত্রিকুট পাহাড়। আর এই ত্রিকুট পাহাড় হলো হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। পুরাণ মতে এখানে যে পরপর 3টি সিংহ রয়েছে, এই 3টে সিংহের ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই 3 দেবতাকে উৎসর্গ করে এখানে রাখা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3টি সিংহের 3টি নাম। কি অপূর্ব লাগছে দেখি, মেঘগুলো পাহাড়ের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। তাই নিচে বসে দেওঘরের ত্রিকুট পাহাড়ের নিচে এরকম দোকান রয়েছে, আর এই দোকান থেকে একটা বিস্কুট আর চা খেয়ে নিচ্ছি। এই আমরা চলে এসেছি তপোবন। ঘড়ির সময় বলছে 4:50 আর আমরা এই মুহূর্তে চলে এসেছি তপোবন। আর এই তপোবনের দুধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। তপোবন পাহাড় যাবার পথে দুপাশে প্রচুর দোকান রয়েছে। এই তপোবনে পৌরাণিক একটি শিব মন্দির ও একটি হনুমান মন্দির রয়েছে। এই তপোবনে রাবণরাজ মহাদেবকে দর্শন পাওয়ার জন্য দ্বিতীয়বার ধ্যান করেছিলেন, আর মহাবীর হনুমান রাবণের ধ্যান ভঙ্গ করার জন্য তাণ্ডব চালিয়েছিলেন এবং রাবণের ধ্যান ভঙ্গ করেছিলেন। তার জন্য রাবণের আর মহাদেবের দর্শন পাওয়াও হলো না এবং মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ারও হলো না। আমার পায়ে তো ভীষণ চোট লেগেছে, তার জন্য আমি আর পাহাড়ের উপরে উঠলাম না। তবে শীতকালে মূলত এখানে প্রচুর মানুষ আসেন পিকনিক করবার জন্যে। সারাদিন এখানে থাকেন, খাওয়া দাওয়া করেন, পাহাড়ে ওঠেন। তবে আপনারা যখন পাহাড়ে উঠবেন সেই সময় গাইড নিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। ঘড়ির সময় বলছে বৈকাল 5টা, আর আমাদের আজকে সমস্ত যে দর্শনীয় স্থান আর ঘোরার যে জায়গা সেই সমস্ত জায়গাগুলো কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। এই হচ্ছে তপোবন, আর ওই যে
দূরে আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওইখানেই রাবণ তপস্যা করেছিলেন। আর সাইডে দেখুন কিছু পুরো ভঙ্গুর পাহাড় রয়েছে। এইখানেই হনুমান রাবণের তপস্যা ভঙ্গ করার জন্যে প্রচুর তাণ্ডব চালিয়েছিলেন। মালিকের কথা শুনতে হবে, কেয়ারটেকার কি বলছে সেটা দেখে তো লাভ নেই। এই ময়ূরাক্ষী নদীর সান্ধ্যকালীন ল্যান্ডস্কেপটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। ঘড়ির সময় বলছে 6:30। আজকে আমাদের টোটাল যে প্যাকেজ রয়েছে 3 রাত্রি 4 দিনের যে সফর আমাদের কমপ্লিট হলো। আর আজকে আমার পায়ে ভীষণ চোট লেগে গেছে, এই মেডিসিন নিয়ে আসলাম, একটা ভলেনি আর এর রয়েছে ক্রেপ ব্যান্ডেজ আর এর রয়েছে ভলেনি। এটা দিয়ে আপাতত যে ব্যথার যে উপশম রয়েছে সেই ব্যথা ই করতে হবে। আর কালকে তো ট্রেন রয়েছে, আবার বাড়ি ফিরতে হবে। প্রচণ্ড ব্যথা, পুরো অনেক কষ্ট করে আজকে এই ব্লগটা কমপ্লিট করলাম। আমাদের 3য় দিনের সফর শেষ করতে একটু দেরি হয়েছিল, তাই আমরা এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ। এখানে রয়েছে 3 পিস মটন, আর এখানে রয়েছে পাঁপড়, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে আলু ভাজা, আর এ রয়েছে আলু পটলের একটা সবজি, আছে ডাল, আর এখানে যে চাটনি। আমাদের 3 রাত্রি 4 দিনের ট্যুর আজকে সম্পন্ন হলো। আর আমরা এখন জেনে নেব এই যে 3 রাত্রি 4 দিনের যে একটা প্যাকেজ রয়েছে, আরও কোনো প্যাকেজ আছে কিনা সেই সম্বন্ধে এখানে যিনি ইনচার্জ রয়েছেন এক ম্যাডাম, তার মুখ থেকে। তা চলুন তার মুখ থেকে সমস্ত বিবরণ শুনে নিই। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। আপনাদের এই যে হোটেলটা রয়েছে, হোটেলটার নামটা একটু বলুন। আমাদের স্মাইল হলিডে কোম্পানি আছে, কোম্পানির আন্ডারে আছে আমাদের হোটেল ওয়েস্টভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনাদের কী কী প্যাকেজ রয়েছে যদি সেটা যদি একটু বলেন। আমাদের প্যাকেজ আছে 3 রাত্রি 4 দিনের একটা প্যাকেজ আছে, আর 2 রাত্রি 3 দিনের একটা প্যাকেজ আছে। 3 রাত্রি 4 দিনের যে প্যাকেজটা রয়েছে, তাহলে সেটা আপনাদের কত কি প্রাইস রয়েছে যদি একটু বলেন। হ্যাঁ, সেটা 3 রাত্রি 4 দিনের যে প্যাকেজটা আছে ওটা কমপক্ষে 6 জন মেম্বার হতে হবে। মাথা পিছু খরচা আছে 3500 টাকা পার হেড। আচ্ছা, ওর মধ্যে থাকছে আপনার স্টেশন পিক আপ ড্রপিং, হোটেলে 3 দিন থাকা খাওয়া, প্লাস 3টে সাইট সিন। একটা মধুপুরের লোকাল সাইট সিন যেটা অটো বা টোটো করে হবে, আর দ্বিতীয় দিন হচ্ছে গিরিডি, উশি ফলস, কানলি ড্যাম, ওটা আপনার গাড়িতে করে হবে। আর তৃতীয় দিন হচ্ছে দেওঘর বাবাধাম মন্দির, ত্রিকুট পাহাড়, তপোবন, নলক্ষা, সৎসঙ্গনগর, অনুকূল ঠাকুরের আশ্রম, ওটাও গাড়িতে করে হবে। আর সেক্ষেত্রে আমরা 6 জন মেম্বার হলে 2টো রুম দিচ্ছি। আচ্ছা, আমাদের এমনি এই প্যাকেজ ছাড়াও শুধু ফুডিং লজিংও আছে। নন এসির ক্ষেত্রে 450 টাকা পার ডে পার হেড। মাত্র 450 টাকায় পার ডে পার হেড। 3 বেলা খাওয়া থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 টাইম খাওয়া থাকে। আর এসির ক্ষেত্রে থাকে 650 টাকা পার ডে পার হেড। আর আপনাদের যে 2 রাত্রি 3 দিনের যে ট্যুর রয়েছে সেটা আপনার কোন কোন জায়গায় ঘোরাচ্ছেন? সেটা ঘোরাচ্ছি আমরা মধুপুরের লোকাল সাইট সিন প্রথম দিন হচ্ছে, আর দ্বিতীয় দিন আপনার 3টে অপশান আছে। একটা কেউ পরেশনাথ যেতে পারে, কেউ গিরিডি উশি ফলস যেতে পারে, বা কেউ দেওঘর যেতে পারে। 2 রাত্রি 3 দিনের যে প্যাকেজটা আছে ওটা মাথা পিছু খরচা আছে 2300 টাকা পুজো থেকে। যারা ঘুরতে আসবেন তাদের জন্য যে যোগাযোগ ব্যবস্থা কীভাবে কী হবে সেটা একটু বলে দেবেন। হ্যাঁ বলছি, 9229756059। আচ্ছা, আরেকটা জিনিস ব্যাপার রয়েছে, ধরুন কেউ ঘুরতে বেরিয়ে গেল, দুপুরে আসতে পারলো না, সেই ক্ষেত্রে কী ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে। সকাল 9টা 9:30 বেরোলে আমরা লাঞ্চ প্যাকেট করে ওনাদেরকে দিয়ে দিই গেস্টকে। নমস্কার, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, নমস্কার, আপনাদেরকেও অভিনন্দন, থ্যাংক ইউ। ওকে।
ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনাদের একটি মতামত আমাকে আরও বেশি করে ভিডিও তৈরি করতে মোটিভেট যোগায়। আর চ্যানেলে যারা প্রথম দেখছেন এরকম ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বড়দের প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।